গ্রীষ্মের এই তাপদাহ আর কোনো মতেই সহ্য করা যাচ্ছে না। জনজীবন বিতৃষ্ণায় ভুগছে। এই অতিরিক্ত গরমকেও ছাপিয়ে আরো সবকিছু উত্তপ্ত করছে মন্ত্রী মোশতাক আহমেদের আকস্মিক মৃত্যু। ব্রিফ মিটিংয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি বক্তৃতা দিয়ে যাচ্ছেন। সেগুলোই বিভিন্ন চ্যানেলে টেলিকাস্ট করা হচ্ছে ঘুরে ফিরে। পুলিশের বক্তৃতা অনুযায়ী চেক আউটের টাইম পার হবার পরেও মন্ত্রী মোশতাক আহমেদ চেক আউটের জন্য রিসিপশনে না এলে তাকে ইন্টারকমে কল করা হয়। দীর্ঘ সময় কল করার পরেও তাকে পাওয়া যায়নি। শেষে হোটেলের ম্যানেজার আর একজন এমপ্লয়ি তার কক্ষের সামনে এসে দরজায় ক্রমাগত নক করতে থাকেন। দীর্ঘ সময় অতিবাহিত হবার পরও দরজা না খুললে তাদের মনে সন্দেহের তৈরি হয়। তাদের কাছে থাকা কপি ডোর লক কার্ড পাঞ্চ করে রুমে ঢুকে তাকে না পাওয়া গেলে ওয়াশরুমের দরজা খুলে দেখে। তারা সেখানে সন্ধান চালায়। এমপ্লয়ি বাথটাবে তাকে খুঁজে পায়, কিন্তু তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। হোটেলের কর্তৃপক্ষ দ্রুত নিকটস্থ থানায় ফোন করে সবটা জানালে পুলিশ সেখানে উপস্থিত হন। তার লাশ মেডিকেলে আনা হলে ডিউটিরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানান তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। আপাতত আমাদের কাউকেই সন্দেহ হচ্ছে না, কারণ মন্ত্রী মহোদয়ের সাথে কারোর কোনো শত্রুতা কখনো পরিলক্ষিত হয়নি। মোশতাক আহমেদের মৃত্যুতে বিরোধী দলীয় মন্ত্রী সারা শহরে মিষ্টি বিতরণ করলেন। একজন মানুষের মৃত্যু নিমিষেই আনন্দ উৎসবে পরিণত হলো। এইসবে মোহিতের কিছুই যায় আসছে না। সে হন্যে হয়ে আশরাফ চৌধুরীর খোঁজ চালিয়ে যাচ্ছে। মোহিত দুই আঙ্গুলের সহিত কপাল স্লাইড করতে করতে চোখটা বন্ধ করে ভাবছে, কোথায় লুকিয়ে আছে আশরাফ চৌধুরী। মোহিতের ভাবনার মাঝেই কর্কশ স্বরে বেজে উঠল রিডিং টেবিলের ওপরে থাকা মোবাইলটা। স্ক্রিনে সৌম্যের নাম্বারটা দেখে দ্রুত রিসিভ করে ফোনটা কানে তুলল। হ্যাঁ ক্যাপ্টেন, বলো। স্যার, আগামী 9 তারিখ দুপুর 2:45 আহিয়ানের সাথে আপনার ভিজিটিং আওয়ার। সৌম্যের কথা কর্ণকুহর হতেই ঠোঁটের কোণে হাসি প্রশস্ত হলো মোহিতের। পূর্ব আকাশে গোলাকার রবি ধীরে ধীরে রক্তিম আভা ছড়াচ্ছে, সাথে মৃদু মন্দ হাওয়া বইছে। চারিপাশে পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। কিছু সোলজার কোয়ার্টারের মাঠের ঘাসগুলো পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে। মানুষের সারা শব্দ নেই বললেই চলে। স্নিগ্ধ মনোরম লাগছে সব কিছুই। ফজরের নামাজ পড়ে স্বর্গ তার বেলকুনিতে পাতানো দোলনায় বসে সকালের এই সৌন্দর্য উপভোগ করছে। বিভিন্ন ঝামেলায় এতদিন সকাল সকাল ওঠা হয়নি। আজ থেকে তার হসপিটালের ডিউটি শুরু হয়েছে, এই জন্য উঠে গেছে ভোরবেলা। এখন থেকে প্রতিদিনই এই রুটিনই চলবে। ধীরে ধীরে কিছুক্ষণ আগে রক্তিম সূর্য সোনালী রঙের তেজি কিরণ ছড়াচ্ছে। বাতাসও কোথায় যেন মিলিয়ে গেল। এখন আর সকাল মনে হচ্ছে না, মনে হচ্ছে দুপুর। স্বর্গ বারবার ঘড়িতে সময় দেখে নিচ্ছে। 7টা বাজলেই মোহিতকে সে কল করবে। অপেক্ষার সময় যেন কাটতেই চায় না। ঘড়ির কাঁটা যেন নড়ছেই না। 6টা 59 বাজতেই এভারেস্ট জয়ের হাসি দিল স্বর্গ। ইয়েস বলেই ফোনটা হাতে নিয়ে মোহিতের নাম্বার ডায়াল করে ফোনটা কানে তুলল। এই বজ্জাত পুরুষের ঘুমো ঘুমো কণ্ঠটা মারাত্মক লাগে শুনতে। মন চায় গলা কেটে ফেলতে। এত সুন্দর হতে হবে কেন তার কণ্ঠ। প্রথম রিং হতেই ফোনটা তুলে ফেলল মোহিত। ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, গুড মর্নিং জান। স্বর্গ যেন কোরবান হয়ে গেল। এত আদর লাগিয়ে কে কথা বলতে পারে? মোহিত ছাড়া কেউ তাকে এত সুন্দর করে আদর করে কথা বলতেই পারবে না। মোহিতের নেশাক্ত কণ্ঠ শুনে আবেশে চোখটা বন্ধ করে ফেলল স্বর্গ। এখন মোহিতের পাশে থাকলে টিপে মেরে ফেলতো সে মোহিতকে। এরপর মোহিত আবারও বলে উঠল, ঘুম থেকে উঠলেই কাছে পেতে ইচ্ছে করে তোমাকে, যেমন এখন তোমাকে খুব চুমু খেতে ইচ্ছে করছে। মোহিতের সাথে সাই জানিয়ে স্বর্গও তার মনের ভাব ব্যক্ত করলো। আমারও তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে ইচ্ছে করছে, কিন্তু তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেছো। নেক্সট বার এলে উচিত শিক্ষা দিব। দিল খোলা হাসি দিল মোহিত। এরপর আদুরে কণ্ঠে বলল, আচ্ছা দিও, যত খুশি তত শিক্ষা। আমি সকল শিক্ষা গ্রহণ করতে প্রস্তুত। বিনিময়ে তোমাকে আদর করতে পারলেই হবে। মোহিতের এমন ঠোঁটকাটা কথায় লজ্জায় গোলাপি আভা ছড়ালো স্বর্গের দুই গালে। হঠাৎই স্বর্গ মেকি রাগ দেখিয়ে বলে উঠল, তুমি না ক্যাপ্টেন তুলিকা ফার্নান্ডেজের সাথে হাত ধরে হিহি করেছিলে? স্মিতে হাসল মোহিত। স্বর্গকে উদ্দেশ্য করে হাসতে হাসতে বলল, এই প্রশ্নটা এই পর্যন্ত তুমি 477 বার করেছ।
আর কতবার করলে আমি ক্ষমা পাবো তোমার কাছে বলতে পারো? আর দেখা করতে যাবার উপর আমার কোনো দোষ নেই, সব দোষ আমার শ্বশুরের। মোহিতের হাসি দেখে স্বর্গের হঠাৎই রাগ উঠে গেল, সাথে নিজের বাপের ওপরেও চটে গেল সে। ক্যাপ্টেন তুলিকার চুল ছিঁড়তে পারলে শান্তি লাগতো মনে। কত বড় সাহস, মোহিতের গায়ে হাত দেয়! রাগের চোটে মোহিতের মুখের ওপরেই ফোনটা কেটে দিয়ে সুইচটা অফ করে দিল। হন হন করে রুমে এসে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হসপিটালে যাবার জন্য পা বাড়ালো। স্বর্গের এমন রাগের মাহাত্ম্য বুঝলো না মোহিত। ভেবাচাকা খেয়ে ফোনের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। নিজের ভুলটা কোথায় হয়েছে সেটাই ভাবতে লাগলো। তনুজা আর নাফিজ মাহমুদ সকালের ব্রেকফাস্ট সারছেন, পিউকে ডেকে এসেছেন। পিউ পরে খাবে। হঠাৎ কোন দিক দিয়ে না তাকিয়েই স্বর্গ সদর দরজার দিকে যেতে দেখে ডেকে ওঠেন তনুজা। সে কিরে, না খেয়ে কোথায় যাচ্ছিস? স্বর্গ গর্জে ওঠা কণ্ঠে বলে উঠল, খাবার খাওয়ার মতো কোনো অবস্থা রেখেছো তোমরা? মেয়ের হঠাৎ এমন রেগে যাবার কোনো কারণ দেখতে পেলেন না তনুজা। নাফিজ মাহমুদ আদুরে স্বরে মেয়েকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা? এবার রাগ ঢালার মানুষ পেল স্বর্গ। এতদিন পর সে জানতে পেরেছে ক্যাপ্টেন তুলিকার সাথে মোহিতকে বিয়ে দেওয়ার ঘটক তার বাবা নিজেই ছিল। দাঁত কটমট করে স্বর্গ বলে উঠল, এমন ভাব ধরছো যেন কিছুই জানো না। ক্যাপ্টেন তুলিকার সাথে মেজর মোহিতকে দেখা করার ব্যবস্থা কেন করেছিলে? মেয়ের এহেন গাধার মতো প্রশ্নে বেঅক্কল হয়ে গেল নাফিজ মাহমুদ। তবুও স্বাভাবিক স্বরে বলেন, মোহিতকে বিয়ে দিতে হবে না? মেজর মোহিত কি তোমাকে ঘটক রেখেছে বাপ্পি? নাফিজ মাহমুদ মেয়েকে অবাকের সুরে জিজ্ঞাসা করলেন, তুমি এত রেগে যাচ্ছ কেন? তখন তো আপা তোমাকে দিয়ে মোহিতের বিয়ের কথা বলেনি। আমার মেয়েটা যথেষ্ট ভালো, এই জন্য দেখা করিয়েছে, যদিও মোহিত যেতে চায়নি। স্বর্গ দাঁতে দাঁত চেপে বলল, তোমার ওই যথেষ্ট ভালো মেয়ে কি করেছে জানো? বারবার মোহিতের হাতে হাত রাখার চেষ্টা করছিল, আর হাসতে হাসতে ঢলে ঢলে পড়ছিল ওর গায়ের ওপরে। হিংসে হয় আমার, শরীরে আগুন জ্বলে ওঠে, সহ্য করতে পারি না আমি কিছুতেই, বুঝতে পেরেছো? বলেই গটগট করে বেরিয়ে গেল স্বর্গ। নাফিজ মাহমুদ মেয়ের যাবার পানে তাকিয়ে তনুজাকে উদ্দেশ্য করে বলে উঠল, এটা কার মেয়ে? এমন হিংসুটে মেয়ে কোথা থেকে এনেছো তনু? তনুজা নাফিজের কথা শুনে ভুরু কুঁচকে বলে ওঠে, কথাটা আবার বলো, তারপর তোমাকে দেখে নিচ্ছি। সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল পিউ। আজকে তার মা বাবার সম্পর্ক যদি ঠিক থাকতো, তাহলে এমনই খুনসুটিময় একটি পরিবার তারও হতো। কিন্তু নির্মম নিয়তি কত নিষ্ঠুরভাবেই না তাকে নিঃসঙ্গ করে দিয়েছে। চোখের জল আড়াল করে সকলের অগোচরে উপরে উঠতে নিলেই নাফিজ মাহমুদ ডেকে উঠলেন, পিউ, এদিকে একটু আয় তো রে বাবা। নিজেকে স্বাভাবিক করে অবনত মস্তকে নিচে নেমে এলো পিউ। নাফিজ মাহমুদের পাশের চেয়ার টেনে পিউকে বসতে বললেন নাফিজ মাহমুদ। পিউ বসতেই নাফিজ মাহমুদ আদুরে কণ্ঠে বলে উঠল, ক্যাপ্টেন সৌম্য তার ফ্যামিলি নিয়ে তোকে আংটি পরাতে আসতে চাইছে, আসতে বলবো? কথাটি শোনা মাত্রই হু হু করে কেঁদে উঠল পিউ। যেই দায়িত্ব নিজের বাবার পালন করার কথা, সেটা পালন করতে চাচ্ছে বান্ধবীর বাবা। এর চাইতে কষ্টের কি ধরনীতে দ্বিতীয় কিছু আছে? তনুজা উঠে এসে পিউয়ের পাশে দাঁড়ালেন। পিউয়ের মাথাটা তার পেটের কাছে জড়িয়ে ধরে আদর করে হাত বোলালেন। তনুজা বলে উঠলেন, আমাদের সেভাবে আপন ভাবতে পারিস না বাবা, তাই না? স্বর্গ আর তুই সমান সমান আমাদের কাছে। ছোট থেকে তোকে দেখে আসছি। তুই ভাবিস না আমরা যেমন তেমন করে তোকে সৌম্যের হাতে তুলে দেব। মনে কর আমি তোর মা। মায়ের কাছে যেভাবে সব শেয়ার করে সন্তানরা, তুইও সেভাবেই সব শেয়ার করবি আমাকে। ক্যাপ্টেন সৌম্য আসবে বাবা? তনুজার আদরে মমতায় আশার আলো পেল পিউ। পিউ ওপর নিচ মাথা ঝাঁকালো তনুজার প্রশ্নে। হ্যাঁ বোধক উত্তর পেয়ে নাফিজ তনুজা দুজনের মুখেই খুশির ঝিলিক দেখা গেল। চৌধুরী ম্যানশনের 4 তলা বিশিষ্ট বাড়িটা আশরাফ চৌধুরী এমনভাবে ডিজাইন করেছেন যে কারোরই দেখলে মাথা ঘুরে যাবে। যেমন বাইরে নান্দনিক সৌন্দর্য, তেমনি ভেতরে। শুধু তাই নয়, রয়েছে একটি গুপ্ত কুঠিরও, যার সন্ধান আশরাফ চৌধুরী ছাড়া আর কেউই জানেন না। জানতো আরেকজন, যিনি বাড়ির ডিজাইন করেছেন, কিন্তু আশরাফ চৌধুরী তাকেও দুনিয়া থেকে খালাস করে দিয়েছেন।
আরশাদ চৌধুরীর রহস্য কেউ জানতে পারবে না কোনোদিনও, বলেই হাহা করে হেসে উঠলেন আরশাদ চৌধুরী। হঠাৎই হাসি থামিয়ে রাগে ফোঁস করে উঠলেন। না পারছেন ঠিকমতো খাবার খেতে, আর না পারছেন ফোন খুলে কারোর সাথে যোগাযোগ করতে। ফোন খুললেই নেটওয়ার্ক ট্র্যাক করে কুকুরগুলো খোঁজ বের করে ফেলবে তাকে। যেভাবেই হোক তিনতলায় নিজের কক্ষের আলমারির থেকে গোপন ফোনটা বের করে আনতেই হবে। এবার এই বাড়ি থেকে বের হয়ে জাহাজে উঠতে পারলেই তার একটা লোমও কেউ বাঁকা করতে পারবে না। আর বাকি রইল মেজর মোহিত, ওর বংশ নির্বংশ করে দেব এবার সুযোগ বুঝে আরশাদ চৌধুরী। আজ পর্যন্ত কখনো তাকে এই গুপ্ত কুঠুরিতে অবস্থান করতে হয়নি। সামান্য একটা মেজরের ভয়ে সে এইখানে লুকিয়ে আছে। এর জন্য কঠিন মূল্য জোগাতে হবে ওই হারামজাদা মেজরকে। এদিকে ছেলেটা কি আসলেই উন্মাদ হয়েছে নাকি ভান ধরে আছে সেটাও বোঝা যাচ্ছে না। ওইটাকে জেলের ভেতরেই যদি শেষ করে দেওয়া যেত, আপাতত শান্তিতে ঘুমানো যেত। ছেলের মুখ খোলার চিন্তায় কুঠুরিতে এসেও আরামে ঘুমানো যাচ্ছে না। নাফিজ মাহমুদ ড্রয়িং রুমে বসে আছেন। মোহিত আজ তার ছুটির দিন, স্বর্গও বাসাতেই আছে। এত ভোরবেলায় মোহিতকে এই বাসায় দেখে অবাক হলেন তনুজা। মুখে কিছুই বললেন না, ঘুম ঘুম চোখে হাই তুলতে তুলতে বেরিয়ে এলেন নাফিজ মাহমুদ। ভেবেছিলেন ছুটির দিনে একটু আরামে লম্বা সময় ধরে ঘুমাবেন, কিন্তু তনুজার ডাকাডাকিতে তার হলো না। মোহিতকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে নিমিষেই ঘুমটা ছুটে গেল তার। কিছু হয়েছে কি না ভাবতেই ভয়ে এক প্রকার দৌড়েই নামলেন। মোহিতের পাশে বসতে বসতে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, কোনো সমস্যা হয়েছে মোহিত? অসহায়ের ন্যায় মোহিত বলে উঠল, বিশাল বড় সমস্যা হয়েছে গেছে স্যার। সমস্যার কথা শুনে ভয়ে পেয়ে গেলেন নাফিজ মাহমুদ। চিন্তিত হয়ে জানতে চাইলেন, কি সমস্যা মোহিত? আপনার মেয়ে 2 দিন ধরে ফোন তুলছে না স্যার। তোমরা ঝগড়া করেছো? জিজ্ঞাসা করলেন নাফিজ মাহমুদ। অসহায় বদনে মোহিত বলে উঠল, না স্যার। নাফিজ আগ্রহ সহকারে জানতে চাইল, দোষটা কার? মোহিত সাবলীলভাবে উত্তর দিল, আপনার। ঘটনাটা আন্দাজ করতে পেরে সময় লাগলো না নাফিজ মাহমুদের। অপরাধীর ন্যায় জিজ্ঞাসা করলো, এখন কি করবে? আজ যেহেতু অফ ডে আছে, দেখি একটু হাওয়া খাইয়ে নিয়ে আসি, যদি মন গলে। নাফিজ মাহমুদ তনুজাকে ইশারা করলেন মেয়েকে ডাকতে। দরজার ফাঁক দিয়ে চোরের মতো করে মোহিতকে দেখে যাচ্ছে স্বর্গ। সকালে নামাজ পড়ে বেলকুনিতে দাঁড়াতেই মোহিতের জিভ দেখতে পেয়েছে সে। মোহিতকে কিভাবে চুম্বকের মতো টানতে হয় সেই বুদ্ধি ভালোই আছে স্বর্গের। সিঁড়ি দিয়ে তনুজাকে উঠতে দেখে ঘুমের ভান ধরে বিছানায় পড়ে রইল স্বর্গ। তনুজা এসে ডাক দিতেই চোখ খুলে এত সকালে ডাকার কারণ জিজ্ঞাসা করলো স্বর্গ। মোহিত এসেছে, শিগগিরই আয়। তুমি যাও, আসছি, বলেই তনুজাকে তাড়িয়ে দিল স্বর্গ। নিজের নাইট ড্রেসটা চেঞ্জ করে একটা নর্মাল লং শার্টের সাথে ডেনিম লেস প্লাজোটা পরে গলায় ওড়না ঝুলিয়ে চুলগুলো এক পাশে সিঁথি করে কাঁধের 2 পাশে ফেলে পরিপাটি হয়ে বেরিয়ে এলো স্বর্গ। ড্রয়িং রুমে এসে মোহিতের আকর্ষণীয় হটনেস দেখে মনের ভেতরে প্রজাপতি উঠতে থাকলো তার। অ্যাশ কালারের সফট ডেনিম শার্টের সাথে ব্ল্যাক জিন্স পরেছে, হাতে কালো ফিতার ব্র্যান্ডের ঘড়ি। মনে হচ্ছে গোসল করেছে, একদম স্নিগ্ধ লাগছে তাকে। এখনই একটা চুমু মোহিতের অবশ্যই প্রাপ্য। সময় বুঝে মোহিতকে দিয়ে দেবে স্বর্গ মনে মনে ভাবল। নাফিজ মাহমুদের ধমকে হঠাৎই ধ্যান ভাঙিয়ে চমকে উঠল স্বর্গ। এটা কেমন বেয়াদবি করছো তুমি মোহিতের সাথে? একজন ডাক্তার হয়ে এইসব আচরণ তোমার মানাচ্ছে? ছেলেটাকে হয়রানি করছো কেন? ছুটির দিনে না ঘুমিয়ে তোমার রাগ ভাঙাতে এসেছে, সব সময় সব কিছুতে জেদ করছো কেন ইদানি? দিনে দিনে ফাজিল হয়ে যাচ্ছ বেশি আদরে। একটা ব্যক্তিত্ববান ছেলে তোমার জন্য ব্যক্তিত্ব হারা হচ্ছে। বয়স কত তোমার? সকাল সকাল বাবার মুখে ধমক খেয়ে চোখের কোণে জল জমা হলো স্বর্গের। বহু কষ্টে চেষ্টা করলো আটকে রাখতে, তবুও টুক করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। মোহিত পড়ল মহা ফাসাদে। এখন তো মনে হচ্ছে হ্যাং আউটেও যাওয়া হবে না। নাফিজ মাহমুদকে সামলিয়ে মোহিত স্বর্গকে বলল, এসো আমার সাথে এসো, প্লিজ কেঁদো না। মোহিত ভেবেছিল স্বর্গ তার উপর মুখ ঝামটা দিয়ে চলে যাবে,
কিন্তু মোহিতকে ভুল প্রমাণ করে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত কোয়ার্টার থেকে বেরিয়ে গেল মোহিত। আজ সারাদিন স্বর্গকে সময় দেবে সে। স্বর্গ যা যা করতে চায় তাই তাই করবে। একটা রেস্টুরেন্টের সামনে এসে ব্রেক কষল মোহিত। স্বর্গ না খেয়েই বাসা থেকে বেরিয়েছে। তাকে আগে ব্রেকফাস্ট করাতে হবে, তারপর ঘুরতে যাওয়া। নামো, বলেই গাড়ির দরজাটা খুলে দিল মোহিত। কোনো টু শব্দ না করে বাধ্য মেয়ের মতো নেমে দাঁড়ালো স্বর্গ। স্বর্গের হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলো মোহিত। একটা ওয়েটারকে ডেকে স্বর্গের পছন্দের চিকেন স্যুপ আর গার্লিক নান অর্ডার দিল, সাথে ভেজিটেবল স্যালাড। ওয়েটার চলে যেতেই স্বর্গের হাত ধরে ফেলল মোহিত। আদুরে নরম স্বরে বলল, তুলিকা ফার্নান্ডেজের সাথে দেখা করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ, তুমি এইভাবে আমার থেকে দূরে থেকো না। বুকের এইখানে খুব কষ্ট হয় বাবু, তুমি বোঝো না? আমি আর কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকাবো না। ইভেন তুমি না বললে হাসবও না। হ্যাপি? স্বর্গ মাথা নিচু করে চুপ হয়ে বসে রইল। মোহিত স্বর্গের থুতনি ধরে মুখ ওপরে তুলে আহ্লাদি হয়ে বলল, আজকে সারাদিন আমি তোমার কাছে আছি। যেভাবে চাইবে সেভাবেই আজকে পাবে আমাকে। মনে করো আমি তোমার ভালোবাসায় কেনা বাধ্যগত দাস। আমি তোমার সকল হুকুম পালন করতে আজকে প্রস্তুত। কথাটা জাদুর মতো করে কাজ করলো স্বর্গের ওপর। নিমিষে মন খারাপের কালো মেঘ সরিয়ে বলে উঠল, সত্যি? মোহিত একটা প্রশস্ত হাসি দিয়ে বলল, তিন সত্যি। মেঘলা আকাশ, সাথে শিরশিরে বাতাস, সব মিলিয়ে যেন ঘুরতে যাবার উপযুক্ত একটা সময়। মানুষ সামাজিক জীব। সমাজে বেঁচে থাকার অদম্য লড়াই করতে গিয়ে মানুষ পরিণত হয়েছে যন্ত্রচালিত রোবটে। টাকার পিছে একটু সুখে থাকার আশায়, ভালো খাবারের জন্য মানুষ তার সকল চাওয়া পাওয়া, ইচ্ছে অনিচ্ছা সব কিছু যেন মাটি চাপা দিয়ে দিয়েছে। সকল দায়িত্ব পূরণ করতে গিয়ে নিজের জন্য সময় বের করাই যেন দুষ্কর। যান্ত্রিক এই জীবনকে ছুটি দিয়ে মোহিত আর স্বর্গ একটু ভালোভাবে নিজেদের জন্য সময় কাটাতে এসেছে ফ্যান্টাসি কিংডমে। আজ তারা তাদের সকল ক্লান্তি ভুলে, ডিউটি ভুলে, কারোর অর্ডারের তোয়াক্কা না করে বাধাহীন একটি দিন উপভোগ করবে। বড় হবার সাথে সাথে মানুষ শৈশবের সব কিছুই ভুলে যায়, বা শৈশবের জিনিসগুলো করতে গেলে অনেক নাক সিটকিয়ে বলবে, বুড়ো বয়সের ঢং। কিন্তু সেই আনন্দঘন শৈশব একবার হারিয়ে গিয়েছে, তা কি আর ফিরে পাওয়া যাবে কোনোদিন? স্বর্গের আজ বাচ্চা হতে ইচ্ছে হয়েছে। আজকের দিনে সে তার ছোটবেলায় যেইভাবে হেসে খেলে কাটিয়েছে সেভাবেই কাটাবে। সাথী হিসাবে মোহিত তো রয়েছেই। প্রথমে তারা দুটো টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করলো। টিকিটের সাথে যেই রাইডগুলো আছে তারা প্রথমে ওইগুলো ট্রাই করবে। প্রথমে মোহিত ডিসাইড করলো তারা রোলার কোস্টারে উঠবে। স্বর্গকে যতটা উচ্ছ্বাসিত দেখা গিয়েছিল প্রথমে, রোলার কোস্টারে ওঠার নাম শুনেই মুখটা চুপসে গেল তার। কিন্তু মোহিত খুব এক্সাইটেড। স্বর্গকে বগল দাবা করে মোহিত ছুটল রোলার কোস্টারের দিকে। একদম সামনের সিটে বসে পড়ল মোহিত। স্বর্গ নিজেকে মোহিতের সামনে দুর্বল প্রমাণ করতে নারাজ। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু হাত পা কাঁপছে। কিছুক্ষণ পর ব্যারিকেড হ্যান্ডেল গায়ের সাথে ছেটে গেল। স্বর্গ বুঝতে পারল এখন এটা চালু হবে। সাথে সাথেই মোহিতকে খামছে ধরল। হো হো করে হেসে কুটি কুটি হলো মোহিত। স্বর্গকে জিজ্ঞাসা করলো, ভয় লাগছে মনা? স্বর্গ কিছু উত্তর করার আগেই ছুটে চলল রোলার কোস্টার। ধীরে ধীরে স্পিড বাড়তে লাগলো। স্বর্গ প্রথমে যেই ভয়টা পেয়েছিল, নিমিষে সেটা আনন্দে পরিণত হলো। খুশিতে চিল্লাতে চিল্লাতে চোখ দিয়ে পানি বের হয়ে ফেলল। এরপরই বড় সেই নৌকা সান্টা মারিয়া আছে, ওটাতে উঠল। এবারও মোহিত একদম লাস্টের মাথায় গিয়ে বসলো। তার মতে যত উপরে উঠে দোল খাওয়া যাবে ততই মজা হবে। স্বর্গ এবার কিছুতেই ওপরে উঠবে না। মোহিত টেনে হিসড়ে জোর করে স্বর্গকে নিয়ে বসিয়ে দিল একদম লাস্ট মাথায়। শুরু হলো দোল। স্বর্গ ভয়ে চোখটা বন্ধ করে হ্যান্ডেল চেপে ধরে খিচে বসে রইল। তার মনে হচ্ছে সে হাওয়ায় ভাসছে। তার পায়ের নিচে সব ফাঁকা, পেটের ভেতর থেকে সবকিছু বেরিয়ে যাচ্ছে। পুরোটা সময় সে চোখটা বন্ধ করেই কাটালো। এরপর বাম্পার কার খেলায় স্বর্গ মোহিতকে চোখের ইশারায় বুঝিয়ে দিল
দেখে নেব তোকে। মোহিত পিছেল হাসলো। শুরু হলো দুজনের টক্কর। স্বর্গ মোহিতকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এসে মেরে দিচ্ছে। বিজয়ী হাসি স্বর্গের চোখে মুখে। মোহিত ইচ্ছে করেই স্বর্গকে জিতিয়ে দিয়ে মনে মনে হাসলো আর বলল, বাচ্চাটা আমার। একে একে সবগুলো রাইড শেষ করে বেরিয়ে আসে তারা। হাসতে হাসতে গাল ব্যথা হয়ে গেছে স্বর্গের। মোহিত আদরের স্বরে জিজ্ঞাসা করে, ম্যাডাম, আপনার নেক্সট প্ল্যান কি? এক বাক্যে স্বর্গ পেটে হাত দিয়ে বলে উঠল, খাবো, খুব খিদে পেয়েছে। দুজনে জিপে উঠে বসলো। মোহিত গাড়ি হাঁকালো ভালো রেস্টুরেন্টের দিকে। আধা ঘন্টা পরে তারা রেস্টুরেন্টে পৌঁছে গেল। রেস্টুরেন্টে ঢুকে ওয়েটারকে ডেকে ইচ্ছে মতো অর্ডার দিল স্বর্গ। অর্ডার দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। মিনিট পাঁচেক পরে ফিরে এসে খাবার এখনো দেয়নি কেন সেটা নিয়ে মোহিতকে খুঁচিয়ে যাচ্ছে। মোহিত ভাবছে অন্য কথা, এই ছোট পেটে এত খাবারের জায়গা হবে কি করে। তবুও মুখে কিছুই বলল না। পরে দেখা যাবে, রেগে মেগে খাবারই খাবে না। অযথা ঝামেলার দরকারই কি বাবা। শুধু মাথা ঝাঁকিয়ে আসবে আসবে বলে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর তিনজন ছেলে ধীরে ধীরে খাবারগুলো নিয়ে টেবিলে পরিবেশন শুরু করলো। খাবার রেখে চলে যেতেই স্বর্গ দুই হাতে দুটো স্পুন নিয়ে উচ্ছ্বাসিত হয়ে মোহিতের উদ্দেশ্যে বলে উঠল, লেটস ডিগ ইট। একের পর এক খাবার মুহূর্তেই সাবার করে দিচ্ছে স্বর্গ। মোহিতের মনে হচ্ছে খাবারগুলো বোধহয় বেশি স্বাদ। নিজে টেস্ট করে দেখলো, আহামরি কিছুই না। মোহিত যেন আজ অন্য আরেক স্বর্গকে দেখছে। যেই মেয়ে এত ডায়েট মেনটেন করতে করতে শুকিয়ে শুটকি মাছ হয়ে আছে, সেই মেয়ের ডায়েট ফায়েট আজ কোথায় তল্পি তল্পা গুটিয়ে পালালো। মোহিত ভেবেছিল অর্ধেকের বেশি খাবার নষ্ট হবে, কিন্তু মোহিতকে ভুল প্রমাণ করে স্বর্গ সব খেয়ে ফেলেছে। মোহিত একটা ড্রিঙ্কসের বোতল স্ট্র ঢুকিয়ে স্বর্গের পানে এগিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, আরো কিছু খাবে সোনা? স্বর্গ মাথা নেড়ে অর্ডার দেওয়ার ভঙ্গিতে বলল, নো, এখন শপিংয়ে যাব। রেস্টুরেন্টের বিলটা মিটিয়ে মোহিত আবারও গাড়ি হাঁকালো। গন্তব্য স্বর্গের পরিচিত শপিং মল। কেনাকাটা শেষ করতে করতে রাত 8টা বেজে গেল। এদিকে নাফিস মাহমুদ সমানে ফোন দিয়ে যাচ্ছে তারা কোথায়। সৌম্যের বাবা মা এসেছে। স্বর্গকে নিয়ে দ্রুত জিপে বসলো মোহিত। গাড়ি স্টার্ট দিয়ে স্পিড বাড়িয়ে দিল। রাত 9:30টার মধ্যে পৌঁছে গেল নাফিস মাহমুদের বাংলোতে। শপিং ব্যাগগুলো দুই হাতে জাপটে ধরে বহু কষ্টে হেলে দুলে উপরে উঠে গেল স্বর্গ। মোহিত সৌম্যের বাবা মায়ের সাথে কুশল বিনিময় করে ফ্রেশ হতে গেল। সৌম্যের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরের এক প্রত্যন্ত গ্রামে। সেখান থেকে আসতে তাদের একটু দেরিই হয়ে গেছে। ঠিক সময়ে গাড়ি ধরতে না পারায় দুপুরে পৌঁছানোর কথা থাকলেও সন্ধে গড়িয়ে গেছে। সৌম্যের বড় একটা বোন আছে, তার বিয়ে হয়ে গিয়েছে। সৌম্যের বাবা মা দুজনেই খুব সাদাসিধে আর মিশুক প্রকৃতির। পিউকে তারা খুব পছন্দ করেছে। সৌম্য আর পিউ চাইলে তারা আজকেই আংটি পরিয়ে আক্ত করে রাখবে। সৌম্যের বাবা মায়ের আরো কয়েকদিন পরে আসার কথা ছিল। পিউয়ের কথা চিন্তা করে সৌম্য আজই তাদের ফোন করে নিয়ে এসেছে। মোহিত সৌম্যকে ডেকে জিজ্ঞাসা করলো, কি করতে চায় সে? সৌম্য সাবলীলভাবে উত্তর দিল, স্যার, আমি আজকেই আঁক করাতে চাই। আগামী সপ্তাহে ওকে তুলে নিব। পিউ ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। ওর এখন আমাকে বিশেষ প্রয়োজন। মুখে না বললেও আমি বুঝতে পারি, বলে মাথা নিচু করলো সৌম্য। মোহিত সৌম্যের কাঁধ চাপড়ে ড্রয়িং রুমে এসে বসলো। পকেট থেকে ফোনটা বের করে মেজর আদ্রিয়ানের নাম্বারটা ডায়াল করলো। কাজে নিয়ে আসুন মেজর আদ্রিয়ান। সকলের মুখে হাসি ফুটল। পিউ নার্ভাস হয়ে গেল। পিউকে গোসল করিয়ে বিছানায় বসালো স্বর্গ। এরপর মোহিতের শপিং করে দেওয়া ব্যাগ হাতড়ে একটা মেরুন রঙের সোনালি পাড়ের জামদানি শাড়ি বের করলো, সাথে কিছু সিম্পল গহনা। পিউকে দেখিয়ে বলল, এগুলো তোর জন্য এনেছি, পছন্দ হয়েছে? পিউ নীরবে অশ্রু বিসর্জন দিল। স্বর্গ পিউকে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু হয়নি, মনে কর আমি তোর বোন। মাম্মা বাপ্পি, তোরও মাম্মা বাপ্পি। এখন থেকে তোর বিয়ে হবে। বিয়ের পর তোরা নায়র এখানেই থাকবি, এখানেই করবি। কি করবি তো বল? শাসিয়ে জিজ্ঞাসা করলো স্বর্গ। পিউ চোখের জল মুছে মুচকি হেসে মাথা ঝাঁকালো। সে অবশ্যই আসবে। খুবই সিম্পল ভাবে ঘরোয়া পরিবেশে আংটি বদল আর আক্ত হয়ে গেল।
আগামী সপ্তাহে সেনাকুঞ্জে বড় অনুষ্ঠান করে সৌম্য পিউকে ঘরে তুলবে। বিয়ে নিয়ে পিউয়ের অনেক ফ্যান্টাসি ছিল। সৌম্য সব অক্ষরে অক্ষরে পালন করবে। বাবা মা পাশে নেই তো কি হয়েছে, সৌম্য তো মরে যায়নি। এখন অক্ষত অবস্থায় পিউয়ের সামনে শ্বাস নিচ্ছে। যদিও বিয়ের পর কিছু ঝামেলা আছে, সৌম্য এখনো ব্যাচেলার, অফিসার্স কোয়ার্টারে থাকে। বিয়ের পর কোয়ার্টারের জন্য আবেদন করলে সেটাও সাবমিট হতে একটু তো সময় লাগবেই। তবুও সৌম্য সব ভেবে রেখেছে, বাইরে বাসা নেবে সৌম্য দরকার পড়লে। তবুও পিউকে একা ছাড়বে না। রাত 12টা নাগাদ সকল কাজ শেষ করে সৌম্য আর মোহিত চলে যায় তাদের কোয়ার্টারে। সৌম্যের বাবা মা থেকে যায়, তারা ভোরে গ্রামে ফিরে যাবে। তিন কুলে তেমন নিকট আত্মীয় না থাকায় কাউকে বিয়েতে নিমন্ত্রণ করারও ভেজাল নেই। অনুষ্ঠানের আগের দিন তারা চলে আসবে বড় মেয়েকে নিয়ে। রাত 1:10। কোনোভাবেই মোহিতের ঘুম আসছে না। কাল দুপুরে আহিয়ানের সাথে ভিজিটিং আছে। দুয়ে দুয়ে চার, কিছুতে যেন মিলছে না। আশরাফ চৌধুরী গেলটা কোথায়? সহসা লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসল মোহিত। সেনানিবাস থেকে আশরাফ চৌধুরীর বাসা 20 মিনিটের রাস্তা। দুষ্টু বুদ্ধি খেলে গেল মোহিতের মাথায়। কালো একটা শার্ট পরে, মাথায় নর্মাল ক্যাপ পরে, মুখে মাস্ক লাগিয়ে চোরের মতো করে পা টিপে টিপে অন্ধকার হাতড়ে বেরিয়ে এলো গেটের কাছে। আসতেই নাইট গার্ডকে গেটের কাছে আসতে দেখে একটা ঝাউ গাছের পেছনে লুকিয়ে গেল। লোকটি সরতেই দ্রুত গতিতে গেট বেরিয়ে লাফিয়ে রাস্তায় চলে এলো। নাইট গার্ড শব্দ পেয়ে দৌড়ে গেটের কাছে এসে কিছুই দেখতে পেল না। প্রথমে ধীরে পায়ে জোরে হেঁটে একসময় দৌড়াতে শুরু করলো মোহিত। দৌড়াতে দৌড়াতে চৌধুরী ম্যানশনের সামনে এসে হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে লাগলো। কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিয়ে ছোট টর্চটা বের করে আবারও গেট টপকে ভেতরে ঢুকলো মোহিত। কোমরে রাখা রিভলভার হাতে পজিশন করে ধরে ধরে ধীরে ধীরে আগাতে থাকলো। মানুষজন ধাক্কাধাক্কি করে ঢিল ছুঁড়ে বাড়ির অবস্থা ঝকরমকর করে ফেলেছে একেবারে। মেইন গেটের লক পর্যন্তও নষ্ট হয়ে গিয়েছে। মোহিত বিনা শব্দে প্রত্যেকটি তালায় ঘুরে ঘুরে সবকিছু পর্যবেক্ষণ করলো। সন্দেহজনক কিছুই পেল না। তবুও হাল ছাড়ার পাত্র সে নয়। সুযোগ বুঝে প্রত্যেকটি তালায় একটি করে স্পাই মিনি ভয়েস রেকর্ডার সেট করে দিয়ে বাইরে বেরিয়ে এলো। মোহিত শতভাগ নিশ্চিত আশরাফ চৌধুরী বাড়িতেই কোথাও লুকিয়ে রয়েছে। হাঁটতে হাঁটতেই ফেরার পথে নাফিজ মাহমুদের বাংলো দেখে সুপ্ত ইচ্ছে জেগে উঠল মোহিতের মনে। রাত 3টে বাজে, তবুও তার পা এই রাস্তা থেকে সরছে না। ফোনটা বের করে স্বর্গের নাম্বার কল করতেই রিসিভ করলো স্বর্গ। ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, হ্যালো মুহু। মোহিত যেন এই রোমাঞ্চকর কণ্ঠটা শুনে আরো পাগল হয়ে গেল। নিজেকে সামলে বলে উঠল, পাঁচিল টপকে যদি তোমার দরজার সামনে যাই, আমাকে তোমার সাথে ঘুমাতে দেবে? মোহিতের কথায় নিমিষেই স্বর্গের ঘুম ছুটে গেল। ছেলে বলে কি? দ্রুত বেলকনির দরজাটা খুলে আশেপাশে তাকিয়ে বলল, কোথায় তুমি? তোমাকে তো দেখছি না। মোহিত ফিসফিস করে বলে উঠল, আলোতে দাঁড়িয়ে দাঁত কেলাবো যাতে করে চোর মনে করে গার্ড ধরে ফেলে। স্বর্গ আঙ্গুল কামড়ে ভাবতে লাগলো কি করবে। পিউ আজ গেস্ট রুমে ঘুমিয়েছে, সৌমের বাবা মাও নিচে ঘুমাচ্ছে। মোহিতকে মেন গেট দিয়ে আসার সময় হঠাৎ কেউ দেখে ফেলে। মোহিত আবারও বলে ওঠে, কি ব্যাপার, কথা বলছো না কেন? ফিরে যাব? তড়িঘড়ি করে স্বর্গ বলে উঠল, এমা না না, যেও না। শোনো, আমার রুমের পেছনের বেলকুনি দিয়ে উঠতে পারবে, পাইপ বেয়ে কিন্তু উঠতে হবে। মোহিত সিচুয়েশন বুঝলো, তবুও মনের সাথে যুদ্ধ করে জয়ী হবে কার সাধ্য। ফোনটা কেটে সুযোগ বুঝে পাঁচিল টপকে স্বর্গের পেছনের বেলকনির দিকে অগ্রসর হলো। দুটো বেলকনি খোলা, গ্রিলহীন। আকাশের চাঁদ হাতে পেল যেন মোহিত। লম্বা মানুষটাই অসাধ্য সাধন করতে পারে। একটু পাইপ বেয়ে উঠতেই প্রথম বেলকনিতে উঠতে পারলো। এরপর কোমর সমান ইটের গাঁথুনিতে পাড়া দিয়ে স্বর্গের বেলকনিতে উঠে পড়ল। এদিকে হাত ছিলে গেছে সামান্য, সেসব গায়ে মাখল না মোহিত। বেলকনিতে দরজাটা আটকে স্বর্গ মোহিতকে বিছানায় বসতে দিল। এরপর পানির বোতল এগিয়ে দিল। ঢকঢক করে পুরো বোতলের পানি সাবার করলো মোহিত। হঠাৎই ভুরু কুচকে সন্ধিহান চোখে জিজ্ঞাসা করলো স্বর্গ,
এমন ভীতু সেজে কোথায় গিয়েছিলে? কেন, আমাকে দেখে খুশি হওনি? পাল্টা প্রশ্ন করল মোহিত। আচ্ছা, তাহলে চলে যাই, বলেই উঠে দাঁড়ালো। কনুই বরাবর টেনে ধরল স্বর্গ। কখন বললাম খুশি হয়নি? ঘুম পাচ্ছে, শুয়ে পড়লাম, বলেই মোহিত বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। স্বর্গ বেয়াক্কেলের মতো করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, এই, তুমি ঘুমাতে এসেছো এখানে? গায়ের শার্ট খুলতে খুলতে মোহিত রসিয়ে রসিয়ে বলে উঠল, অনেক কিছুই তো করতে এসেছি, শুয়ে পড়ো, বেশি কথা না বলে। লাইটটা অফ করে নীল রঙা ডিম লাইটটা জ্বালিয়ে দুরু দুরু বুক নিয়ে মোহিতের পাশে শুয়ে পড়ল স্বর্গ। হঠাৎই শক্ত করে জড়িয়ে ধরল মোহিত স্বর্গকে। এরপর ফিস ফিস করে স্বর্গের কানের কাছে মুখ এনে বলল, আগামী মাসে বিয়ে করে তুলে নিয়ে যাব তোমাকে। এভাবে আর থাকা যাচ্ছে না। মোহিতের গরম নিঃশ্বাসে শিহরণ বয়ে গেল স্বর্গের সারা শরীরে। শক্ত করে মোহিতকে জড়িয়ে ধরে চোখটা বন্ধ করে ফেলল। স্বর্গের চোখে মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিল মোহিত। মোহিতের চুল খামচে ধরল স্বর্গ। নিজেকে আর কন্ট্রোল রাখা গেল না। নিমিষেই উন্মাদনায় দুজন দুজনের মাঝে হারিয়ে গেল। আজ ৯ তারিখ। কাঙ্ক্ষিত সেই সময় একটু পরেই ঘনিয়ে আসবে। সৌম্যকে না নিয়ে সিভিল ড্রেসে নিজের কালো রঙের কেটিএম বাইকটার স্টার্ট দিল মোহিত। মাথায় কালো হেলমেট লাগিয়ে ছুটে চলল হাজতে। নির্দিষ্ট সময়ের ১ ঘন্টা আগেই এসে দাঁড়িয়ে আছে মোহিত। আজ তার অনেক কাজ। সকল কাজের দ্রুত সমাধান না করলে সমস্যা ধীরে ধীরে বাড়তেই থাকবে। এইদিকে মা বোন, অন্যদিকে বউ, সবাইকে চুম্বকের মতো করে টানছে, কিন্তু কারোর কাছেই যাওয়া যাচ্ছে না। আরশাদ চৌধুরীকে নির্মূল করে তবেই ধুমধাম করে স্বর্গকে ঘরে তুলবে মোহিত। শত্রু বাঁচিয়ে রেখে আনন্দ উল্লাস করতে মন সায় দিচ্ছে না এবার। এদিকে অপেক্ষা করতেও কষ্ট হচ্ছে। অপেক্ষার সময় সবচেয়ে দীর্ঘ। হঠাৎই অ্যালার্ম বেজে উঠল ফোনে। ধ্যান ছুটে গেল মোহিতের। 2:40 আর মাত্র 5 মিনিট পরেই শুরু হবে দর কষাকষি। কতদিন চালাতে হবে আর এই তামাশা? ভিজিটিং রুমে বসে পায়ের উপরে পা তুললে দাঁড়ালো মোহিত। চোখটা বন্ধ করে গুনল, 1 2 3। আহিয়ান এসেছে। আহিয়ানকে দেখেই মুখে হাসি প্রশস্ত হলো মোহিতের। মোহিতকে দেখেই আবল তাবল বলতে শুরু করলো আহিয়ান। মোহিতের চোখ দিয়ে ইশারা করতেই কারারক্ষী বাইরে চলে গেল। সোজা হয়ে বসলো মোহিত। এক ভুরু বাঁকা করে পিছেল হেসে আহিয়ানকে উদ্দেশ্য করে বলল, নিজের ফর্মে এসো আহিয়ান। ইউ আর আনএবল টু জাজ মোহিত ওয়াসিফ আইস। তাহলে ধরেই ফেললে আমাকে মেজর মোহিত ওয়াসিফ? কথাটা বলে আয়েশ করে চেয়ারে হেলান দিয়ে বসলো আহিয়ান। এরপর চোখটা বন্ধ করে কিছুক্ষণ মৌন রইল। এরপর 2 হাত ভাঁজ করে টেবিলের ওপরে রেখে তাতে থুতনিতে ভর দিয়ে মোহিতকে উদ্দেশ্য করে বলে উঠল, আমি যে পাগল নেই, এটা কিভাবে তুমি প্রমাণ করবে মেজর মোহিত ওয়াসিফ? আমি তোমাকে প্রমাণ করতে আসিনি, এসেছি বাম্পার এক অফার নিয়ে। সাবলীল উত্তর মোহিতের। ভুরু কুঁচকে মোহিতের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো আহিয়ান। কি আপমন অফার নিয়ে হাজির হয়েছে সে। গলা খাকারি দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল মোহিত, তোমাকে জেল থেকে বের হবার সকল ব্যবস্থা আমি নিজে করে দেব আহিয়ান। বিনিময়ে আশরাফ চৌধুরীকে আমার হাতে তুলে দেবে তুমি। তার সাথে বহু হিসাব নিকাশ বাকি পড়ে আছে আমার। তুমি আমাকে কেন পালাতে সাহায্য করবে? আমিও তো তোমার ক্ষতি করতে চেয়েছি। তোমার সাথে আমার সেরকম কোনো শত্রুতা নেই। প্লাস তোমাকে ভালো হবার একটা চান্স দিলাম। আর তুমি যেই ভুলটা করেছিলে সেটা ভালোবেসে পাগলামি করেছিলে। আর কোথাও না কোথাও তোমার জন্য আমার মনে একটা সফট কর্নার রয়েছে। কারণ পিতৃহীন থেকে মাতৃহীন হয়ে দুনিয়াতে বেঁচে থাকা সবচাইতে বেশি কষ্টের। হয়তো তোমার মা বেঁচে থাকলে আজকে তোমার লাইফের মোড় অন্য কোথাও ঘুরে যেত। মায়ের কথা শুনতেই আহিয়ানের চোখ থেকে জ্বালা শুরু শুরু হলো। দেখতে কত মিষ্টি ছিল তার মা। মায়ের পুরাতন স্মৃতিতে নিমিষে ডুবে গেল আহিয়ান। আহিয়ানের সকল দুষ্টুমি মেনে আহিয়ানের পেছনে পেছনে সারা বাড়িময় ঘুরে বেড়াতো মিসেস অহনা। আহিয়ান ছিল চঞ্চল প্রকৃতির দুষ্টু ছেলে। বহুবার ঘরের দামি জিনিস ভেঙে ফেলেছে, মাকে ইচ্ছে করে ব্যথা দিয়েছে, খাবার নিয়ে ঝামেলা করেছে। কোনো দিনও মিসেস অহনা আহিয়ানকে একটা মার তো দূরে থাক, ধমক পর্যন্তও দেননি। সারাটা রাত মাথায় বিলি কেটে গল্প শোনাতো,
মায়ের বুকে ওম বহুদিন ধরে পায় না আহিয়ান। বাবার সকল কুকীর্তি থেকে সবসময় বুকের মাঝে আগলে দূরে দূরে রেখেছেন, কিন্তু আহিয়ান, সে তো পারেনি তার মাকে আগলে রাখতে। রাক্ষসটা ঠিক তার মাকে কবজা করে খেয়ে ফেলেছে। আহিয়ান লুকিয়ে লুকিয়ে শুধু দেখেছে, কিন্তু কারোর কাছে আজ পর্যন্ত প্রকাশটুকুও করতে পারেনি। আচ্ছা, আহিয়ানের এই কুকর্মের জন্য তার মা কি ওই পারে অনেক কষ্ট পাচ্ছে? মোহিতের গমগমে কণ্ঠে আহিয়ানের ধ্যান ছুটল। তোমাকে আমার প্রয়োজন আহিয়ান, আমার কথায় রাজি হয়ে যাও আহিয়ান। ধরে নিতে পারো এই গোল্ডেন অপরচুনিটি ফর ইউ। কিছুক্ষণ ভেবে আহিয়ান বলে উঠল, আমি তো দাগী আসামিতে পরিণত হয়েছি। যত সহজে তুমি আমাকে পালাতে হেল্প করবে ভাবছো, বিষয়টা আসলে অতটাও সহজ নয়। মোহিত ভাবলেশহীনভাবে উত্তর দিল, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি কি জেল থেকে বের হতে চাও, নাকি আজীবন এখানেই পচে মরতে চাও, সেটা তোমার ব্যাপার। মনে হচ্ছে তুমি এখানেই কমফোর্ট ফিল করছো। থাকো তাহলে, আমি উঠি। আমার শিকার আমি নিজেই ঠিক খুঁজে নেব। বলেই কলার ছেড়ে উঠে দাঁড়ালো মোহিত। আহিয়ান তোষামোদের সুরে বলল, আরে মেজর, এত অল্পতে রেগে গেলে কিভাবে হবে? ভাবার সময়টা তো দিবে। তুমি পাপার সাথে ওইরকম কিছু করতে চাচ্ছ, যা মোশতাকের সাথে করেছো, তাই না? বলে চোখ টিপল আহিয়ান। মুহিতের ভাবের কোনো পরিবর্তন ঘটল না। আহিয়ান আবারও বলে উঠল, তোমার দম আছে বলতে হবে মেজর। আই এম প্রাউড অফ ইউ, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। বলেই হাততালি দিল আহিয়ান। আমি অবশ্যই তোমাকে হেল্প করব। সে শুধু তোমার পাপা বায়ের খুনি নয়, আমার সহজ সরল অবলা মায়ের খুনিও ওই কসাইটা। বলেই রক্তচক্ষু নিয়ে মোহিতের দিকে তাকিয়ে হাত পাঞ্চ করে মোহিতের দিকে এগিয়ে দিয়ে বলল, ডিল। মোহিত আহিয়ানের পাঞ্চে হিট করে বলল, ডিল। নিস্তব্ধ কক্ষের মাঝে হঠাৎই ঘড়ির টিকটিক শব্দে লাফিয়ে ধড়পড় করে উঠে বসলেন তন্দ্রাচ্ছন্ন আশরাফ চৌধুরী। বসে থাকতে থাকতে কখন যে দুই চোখ লেগে গিয়েছিল বুঝতেই পারেননি তিনি। কতদিন ধরে এইভাবে বসে বসে সময় পার করছেন, তার হিসেব অক্ষরে অক্ষরে করে রেখেছেন তিনি। ওই মেজরকে এর থেকেও জাহান্নামের আযাব ভোগ করাবেন তিনি। পরিবেশ শুনশান, কোনো মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে দূর রাস্তা থেকে বড় বড় ট্রাকের শব্দ ভেসে আসছে, আর দুই একটা নেড়ি কুকুরের মৃদু শব্দে ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে। হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন আশরাফ চৌধুরী। হাত পা টিপে টিপে বের হলেন তার গোপন কুঠুরি থেকে। তিনতলায় নিজের শয়ন কক্ষ পর্যন্ত পৌঁছে যেতে পারলেই অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যাবে। শুধু অপেক্ষা আলমারি থেকে গোপন ফোনটা বের করার। অন্ধকার হাতড়ে সিঁড়ির রেলিং বেয়ে বেয়ে 2 তলা পর্যন্ত উঠলেন। হঠাৎই সিঁড়ির ঘরের কর্নারে থাকা শোপিস র্যাকের সাথে বেঁধে র্যাক সমেত পড়ে গেলেন। নিমিষেই ঝনঝন শব্দে আলোড়িত হয়ে গেল নির্জন বাসাটা। ভয়ে সিঁড়ির চিপায় উপুড় হয়ে শুয়ে পড়লেন আশরাফ চৌধুরী। মনে হচ্ছে সত্যি সত্যি এখনই হার্ট অ্যাটাক হয়ে আসবে তার। বুকের ব্যথায় দম বের হবার উপক্রম হলো তার। কিছুক্ষণ ওইভাবে শুয়ে থেকে নিজেকে স্বাভাবিক করে মেজর মোহিতের গোষ্ঠীর পিণ্ডি চটকে উঠলেন, দাঁড়ালেন। আবার রেলিং ধরে ধরে ধীর পায়ে হাঁটা ধরলেন। এবার সুযোগ পেলে চামড়া তুলে নেবেন তিনি মেজরের। হাতলে হাতলে নিজের কক্ষের সামনে এসে দেখলেন দরজা খোলা। খোলা দরজা দেখে অবাক হয়ে ভুরু কুঁচকালেন। পর মুহূর্তে মনে পড়ল, মানুষ সুযোগ বুঝে তার বাড়িতে চুরির অভিযানও চালায় মানুষ। আমাকে তো খুঁজতে আসে না, আসে কোথা থেকে চুরি কি করা যাবে সেটা দেখতে। দামি দামি সব জিনিস নিয়ে যাচ্ছে এক এক করে, যেন দান বাক্স খুলে বসেছি আমি। তাচ্ছিল্য হাসলেন আশরাফ চৌধুরী। শালা সবাই চোর, দোষ খালি আমার একার। সকল ভাবনা ফেলে আলমারির দেখে এগিয়ে গেলেন। যত যাই হোক না কেন, অত সহজে তিনি ওই হাঁটুর বয়সী মেজরের হাতে ধরা দিবেন না। বিনা শব্দে রুমে প্রবেশ করে আলমারি খুলে বের করলেন নিজের গোপন ফোনটা। সুইচ অন করে ডায়াল করলেন কাঙ্ক্ষিত নাম্বার। একবার রিং হতেই কেটে গেল। রাগে ঠোঁটটা কামড়ে চোখটা উল্টালেন আশরাফ চৌধুরী। বিশ্রী গালাগাল দিয়ে আবারও ফোনটা কানে তুললেন। রিং হতে হতে কেটে যাবে এমন মুহূর্তে ফোনটা রিসিভ করলো ওপাশের ব্যক্তিটি।
খুশিতে ঠোঁট গলিয়ে বেরিয়ে এলো দুপাটি চকচকে দাঁত। সোয়াদ্দি, হ্যালো। নি আহমেদ, আমি আহমেদ সোয়াডওয়াও, আমাকে সাহায্য করো। ওপাশের ব্যক্তিটির কথাই প্রশস্ত হলো আশরাফ চৌধুরী। আরো কিছু কথা বলে ফোনটা কেটে দিয়ে আবারও গুপ্ত কুঠিরের উদ্দেশ্যে পা বাড়ালো। রাতটা কোনোভাবে কাটালেই হলো। মেজর মোহিত, তুই আমার ছায়ারও কোনো খোঁজ পাবি না, বলেই হো হো করে হেসে উঠল। তুমি কি বলছো মোহিত এইসব? তোমার মাথা ঠিক আছে? এই কাজ আমি কিভাবে করব? স্যার, আমি আজ পর্যন্ত আপনার কাছ থেকে কোনোদিনও সাহায্য চাইনি। প্লিজ স্যার, আমাকে এই হেল্পটুকু করুন। ছেলেটা দাগি আসামি মোহিত, তোমাকে এটা বুঝতে হবে। কেউ যদি তার ভুল বুঝতে পেরে ভালো পথে ফিরে আসতে চায়, তাহলে তাকে সেই সুযোগটা দেওয়া উচিত স্যার। যেখানে সৃষ্টিকর্তা আমাদেরকে এত এত ভুল ক্ষমা করে তওবা করে তার কাছে ফিরে আসার সুযোগ দেয়, সেখানে আমরা তো নগণ্য মানুষ স্যার। মোহিত, সবই বুঝতে পারছি তোমার কথা, কিন্তু কেউ যদি জানতে পারে আর্মির জেনারেল স্বয়ং এর সাথে জড়িত আছে, আমার উপরে কেমন ঝড়ঝাপটা আসবে তুমি বুঝতে পারছো? স্যার, আপনি সেসব কিছুই ভাববেন না। আমার টিম নিয়ে ঠিক আমি সব হ্যান্ডেল করব। আপনি শুধু পুলিশ সুপারকে ম্যানেজ করবেন, প্লিজ স্যার। আর্মি জেনারেল মোহিতের পিঠ চাপড়ে মাথা নিচু করে প্রস্থান নিলেন। মোহিত প্রশস্ত হেসে বলে উঠল, থ্যাংক ইউ স্যার। আজকে আহিয়ানের শুনানি। তার মেন্টাল হেলথ পরীক্ষা নিরীক্ষা করে আদালতে নেওয়া হবে। তারিখের পর তারিখ বেড়েই যাচ্ছে, কিন্তু আহিয়ানের সুস্থ হবার কোনো নামগন্ধই নেই। ডাক্তাররা সমস্যাটা কোথায় সেটা ধরতে পারছেন না। ক্রিমিনাল ভ্যানে হ্যান্ডকাপ পরিয়ে আহিয়ানকে তোলা হলো, সাথে দুটো কনস্টেবল। গাড়ি ছুটে চলেছে হসপিটালের দিকে। সামনে পুলিশের ডিউটিরত এএসআই এর গাড়ি, মাঝখানে আহিয়ানের গাড়ি, পেছনে মোটর সাইকেলে দুইজন কালো পোশাকে আবৃত ব্যক্তিকারী। গাড়ি চলতে চলতে হঠাৎই নির্জন একটি রাস্তায় এসে ব্রেক কষল। সামনে কেউ তুমুল মারামারি লাগিয়েছে রাস্তা বন্ধ করে। দুই পাশ থেকে রাস্তা বন্ধ করেছে ছেলেগুলো। কি নিয়ে তাদের মারামারি, এটাই কেউ বুঝতে পারছে না। এএসআই কনস্টেবল দুটোকে নির্দেশ দিলেন গাড়ি থেকে নামতে। ছেলেগুলো নিজেদের গাড়িগুলো রাস্তায় এমনভাবে পার্কিং করে রেখেছে, কোনো পাশ থেকেই অন্য গাড়িগুলো ঢুকতে পারছে না। কনস্টেবল নামতেই কালো পোশাকের লোকগুলো পুলিশ ভ্যানের শাটারের হ্যাজবেল্ট খুলে সুনিপুণ কৌশলে আহিয়ানকে বের করে তাদের বাইকে বসালো। উল্টো দিকের ফাঁকা রাস্তা দিয়ে বাইক জোরে টান দিয়ে ধুলো উড়িয়ে নিমিষেই হারিয়ে গেল অজানা গন্তব্যে। কিছুক্ষণ বাদে মারামারি থামিয়ে কনস্টেবল দুটো পুলিশ ভ্যানে এসেই চোখটা বড় বড় করে ফেলল। এটা কিভাবে সম্ভব? তারা তো আহিয়ানকে হ্যান্ডকাপ সমেত গাড়ির সিটের সাথে শিকল দিয়ে তালা দিয়ে গেঁথেছিল। নিমিষেই খবর পৌঁছে গেল উপর মহল পর্যন্ত। এএসআই দৌড়ে এসে পড়ে থাকা হ্যান্ডকাপ দেখে বলে উঠলেন, ওফ শিট। শো কজ কি করবেন সেটা ভেবেই ঘাম ছুটে গেল প্রত্যেকের। মানুষ তো অবশ্যই প্রশাসনের অক্ষমতার দিকে আঙ্গুল তুলবে। বিষয়টা শাক দিয়ে মাছ ঢাকার মতো হয়ে গেল। দ্রুত মর্গ থেকে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া চেহারা বিকৃত বেনামি একটি লাশ নিয়ে মিডিয়া ঢেকে পুলিশ সুপারকে জানিয়ে দিলেন। আদালতে নেবার পথে গাড়ি থেকে পালিয়ে যাবার চেষ্টা করে আহিয়ান। এইদিকে পুলিশের ধাওয়া, অন্যদিকে ব্যস্ত রাস্তা। হঠাৎই সিলিন্ডার ভর্তি একটা ট্রাক এসে আহিয়ানকে পিষে দেয়। সাথে সাথেই স্পট ডেথ হয়ে যায় আহিয়ানের। কথা বাতাসে ছড়ায় বেশি। ঠিক তেমনভাবেই নিমিষের মধ্যেই আহিয়ানের অ্যাক্সিডেন্টের মৃত্যুর খবর পুরো শহরে ছড়িয়ে গেল। কেউ কেউ খুব খুশি হলো, আবার কেউ কেউ দুঃখও পেল। পেরিয়ে গেছে দুটো দিন। আহিয়ানের সেই জাহাজ আহিয়ানকে তুলে নিতে এসেছে মোহিত আর মেজর আদ্রিয়ান। মোহিতকে জড়িয়ে ধরে আহিয়ান বলে উঠল, যেই উপহার তুমি আমাকে দিয়েছ মেজর, এর এহসান একদিন ঠিক তুমি কে চোকাবো ব্রো। বলেই চোখ মুছে দ্রুত জাহাজে উঠে গেল। মুহূর্তেই ভো ভো শব্দ করে কালো ধোঁয়া উড়িয়ে পতেঙ্গা বন্দরের ছোট ছোট ঢেউ চিরে ধীরে ধীরে চলতে লাগলো ঢেউ সোল। এরপর স্পিড বাড়াতে থাকলো। ধীরে তা মিলিয়ে গেল সমুদ্রের ঘোর অন্ধকারে। আহিয়ান যাবার আগে মোহিতকে অনেক ক্লু দিয়ে গেছে।
সেই হিসেবেই মুহিত তার পরবর্তী কাজ শুরু করবে। রাতটা কোনোভাবে কাটাবে তারা এখানে। সকালে নভোয়ারে তাদের ডোমেস্টিক ফ্লাইট আছে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছালো মুহিত আর আদ্রিয়ান। ইমার্জেন্সি টিকিট কাটা আছে দুজনের। বিমানবন্দরে ঢুকতেই এক বিদেশি পর্যটকের সাথে ধাক্কা খায় আহিয়ান। পর্যটক তার আপন ভাষায় কিছু কথা বলে ওঠে। আহিয়ান ইংরেজিতে প্রশ্ন করে দৌড়ে আসে পর্যটকের গাইড। সরি স্যার, সে থাইল্যান্ডের নাগরিক, এখানে ঘুরতে এসেছে। তারা ইংরেজি বলতে পারে না। মোহিত আর আদ্রিয়ান ভদ্রতা সূচক আরো কিছু আলাপ করে ডোমেস্টিক ইয়ারেতেও এসে নিজেদের টিকিটের সবকিছু ঠিক করে বিমানে উঠে বসে। মোহিতের মাথায় ঘুরপাক খাচ্ছে, কেন ওই বিল্ডিংয়ে বারবার গিয়েও টাইলসগুলো চেক করে দেখলো না? কেন তার মাথায় এই বুদ্ধি আগে এলো না? বিমান ছাড়বে সেই অ্যানাউন্সও বেজে উঠল। সিট বেল্টটা বেঁধে একটা ম্যাগাজিন হাতে নিল মোহিত। অল্প সময়ের জার্নি, একটু পরেই প্লেন ল্যান্ড করবে। এয়ারপোর্ট থেকে বের হতেই সে আদ্রিয়ানকে নিয়ে চৌধুরী ম্যানশনে যাবে। সকল ঝামেলা পেরিয়ে 1 ঘন্টার একটু বেশি সময় লাগলো মোহিত আর আদ্রিয়ানের এয়ারপোর্ট থেকে বের হতে। ঢাকা বিমানবন্দরের পার্কিং এরিয়াতে আসতেই সৌম্যের দেখা পাওয়া গেল। গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তাদেরকে দেখেই গাড়ি স্টার্ট দিল। গাড়িতে উঠে বসতেই মোহিত বলে উঠল, আশরাফ চৌধুরীর বাড়িতে চলো ক্যাপ্টেন। রাস্তায় জ্যাম ঠেলে আসতে আসতে 40 মিনিট সময় লাগলো চৌধুরী ম্যানশনে পৌঁছাতে। গাড়ি থেকে নেমেই দৌড়ে ভেতরে প্রবেশ করলো তিনজনে। গ্রাউন্ড ফ্লোরে দক্ষিণ পাশের প্রত্যেকটি টাইলসে হাত দিয়ে বাড়ি দিতে দিতে এক জায়গায় গিয়ে ফাঁপা মনে হলো। পাশেই একটা টাইলস ছোট গোল্ডেনের মতো করে দেখা গেল। সেটা ধরে টান দিতেই কূপের মুখের মতো করে গর্ত দেখা গেল, সাথে স্টিলের মই, যা নিচের ওয়ালের সাথে ফিটিং করা। মোবাইলের টর্চটা জ্বালিয়ে ধীরে ধীরে নেমে পড়ল তিনজনেই। ভেতরে ঢুকতেই তাদের চোখ ছানা বড়া। ঝকঝকে পরিপাটি গোছানো কক্ষ। দেখেই বোঝা যাচ্ছে এখানে কেউ অবস্থান করছে নিয়মিত। প্যাকেটজাত খাবারের খোসা ছড়িয়ে ছিটিয়ে আছে সর্বত্র। তন্ন তন্ন করে সারা কক্ষ খুঁজেও আশরাফ চৌধুরীকে পাওয়া গেল না। দৌড়ে উপরে উঠল তিনজনেই। 4 তলা থেকে 4টি মিনি রেকর্ডার ডিভাইস বের করে আনলো মোহিত। সেগুলোর মেমোরি খুলে প্রত্যেকেই নিজেদের ফোনে লাগালো। প্রথমটা থেকে কোনো সাউন্ড পাওয়া গেল না। দ্বিতীয়টা থেকে ঝনঝন শব্দে তারা সজাগ হলো। আর কোনো শব্দ নেই সেইটাতে। তৃতীয়টা থেকে অনেকক্ষণ বাদে অদ্ভুত কিছু ভাষা শুনতে পাওয়া গেল। ভুরু কুঁচকে এলো প্রত্যেকের। আদ্রিয়ান বলে উঠল, কমরেড, ভাষাগুলো খুব পরিচিত লাগছে। মাথায় জোর দিতেই মনে পড়ল কোথায় শুনেছে সেই ভাষা। সেই থাইল্যান্ডের পর্যটকের কাছে। রেকর্ডের কথাগুলো গুগলে ট্রান্সলেট করে অর্থ বুঝতেই মোহিতের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। সজোরে দেওয়ালে এক ঘুষি বসিয়ে দিল। মুহূর্তেই বাঁকা হাসল মোহিত। চলুন মেজর আদ্রিয়ান, থাইল্যান্ড যাওয়া যাক। ফুটেক। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ফুটেকের সৌন্দর্যে বিমোহিত হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু এই ফুটেক দিনের বেলায় যতটা সুন্দর ও মোহনীয়, রাতের বেলায় ততটাই ভয়ঙ্কর। একটু এদিক সেদিক হলেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। চুরি, ডাকাতি, স্মাগলিং, সেক্স ক্লাব, ক্যাসিনো, সবকিছু গড়ে উঠেছে ফুটেকের বাংলা রোডে। এই রোডে সন্ধ্যার পর যে কোনো ক্রাইম ঘটার চান্স থাকে 80%-এর ওপরে। বিদেশি পর্যটকদের জন্য বাংলা রোডকে রাতের বেলা রেড এরিয়া হিসাবে চিহ্নিত করা হয়। টানা 3.5 ঘন্টা জার্নি করে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে এসে পৌঁছেছে আদ্রিয়ান, সৌম্য আর মোহিত। ইকোনমিক টিকিটের ব্যবস্থা না থাকায় বিজনেস ক্লাসে আসার জন্য এক একজনকে গুনতে হয়েছে 70,000 টাকা। তাদেরকে ওয়েলকাম করার জন্য প্লাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন তাদের গাইড থাই আব্বাস। লোকটির বয়স 40-এর কাছাকাছি। থাইল্যান্ড সম্পর্কে এতটাই অভিজ্ঞতা অর্জন করেছেন যে নামের সাথে যুক্ত হয়ে গেছে থাই। আব্বাসের সহায়তায় তারা তাদের লাগেজ নিয়ে ফুটেকের পশ একটি হোটেলে, নভোটেল ফুটেক সিটিতে ওঠে। মূলত তারা এসে এক ডিলে 2 পাখি মারতে এসেছে। রদ দেখা, কলা বেচা যাকে বলে। এর মাঝে সুন্দরী মেয়েদের দিয়ে বডি ম্যাসাজ করাতে পারলে মন্দ হয় না। হোটেলে ঢুকে ফ্রি ওয়াইফাই কানেক্ট হতে না হতেই সৌম্য আর মোহিতের ফোনে ভিডিও কলের নোটিফিকেশন আসতে শুরু করলো। বিভিন্ন ধরনের মেসেজ দিয়ে ভরিয়ে ফেলেছে পিউ আর স্বর্গ।
একটাই সতর্কবাণী, সাদা রঙের মেয়ে মানুষ থেকে 100 হাত দূরে থাকবে। মেজর আদ্রিয়ান বিছানায় চিত হয়ে শুয়ে হো হো করে হাসতে লাগলো, কারণ সে স্বাধীন, তাকে বলার মতো কেউ নেই। তার মতে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ, মিঙ্গেল হলেই যত প্যারা। মোহিত আর সৌম্যকে উদ্দেশ্য করে চোখ টিপে আদ্রিয়ান বলে উঠল, আমি বডি মাসাজও নিব, নাইট ক্লাবেও যাব, আর বিচেও হাফ প্যান্ট পরে শুয়ে থাকবো। বলেই মাথার পিছনে 2 হাত ভাঁজ করে দিয়ে পায়ের উপরে পা তুলে শুয়ে থাকলো। আদ্রিয়ানের কথা শুনে মোহিত আর সৌম্য চোখ চাওয়াচাই করলো, কারণ তারা অসহায়, তারা বইয়ের বন্দি কারাগারে। মুহূর্তে মুহূর্তের ফোনটা ভো ভো করে শব্দে কেঁপে উঠল। স্ক্রিনে দৃষ্টি ফেলতেই নিজের আদুরে বইয়ের নাম্বার দেখে ঠোঁটে হাসি মিলিয়ে গেল। এখনই শুরু হবে 101টা প্রশ্নের জবাবের উত্তর। হলোও তাই। মোহিত ফোনটা তুলে হ্যালো বলতেই ওপার পাশ থেকে স্বর্গ বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করলো, সাথে 100বার শাসালো, যাতে করে ছোট পোশাক পরিহিত মেয়েদের দিকে চোখ না দেয় মোহিত, তাহলে স্বর্গ মোহিতের চোখ উপড়ে ফেলবে। মোহিত শুধু আচ্ছা আচ্ছা বলে বাধ্য বাচ্চার ন্যায় ফোনটা কেটে দিল। স্বর্গ ফোনটা কাটার সাথে সাথেই পিউ ফোন করলো সৌম্যের ফোনে। ওই একই হুমকি ধামকি। শালার আসামি ধরতে এসেও শান্তি নেই দেখা যাচ্ছে বলে বালিশ নিয়ে মাথা চেপে ধরল সৌম্য। কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরের খাবার খেতে হোটেলের রুফটপ রেস্টুরেন্টে গেল তারা। এটাই প্রথম থাইল্যান্ড ভ্রমণ তাদের। এখানকার খাওয়া দাওয়া, কৃষ্টি, কালচার কিছুই জানে না তারা। আর কত রকমের দেশ তাদের ভ্রমণ করতে হবে সেটাও জানা নেই। মেনু কার্ড নিয়ে খাবারের নাম দেখতে থাকলো। সৌম্য তো ভয়েই শেষ, যদি পর্ক দিয়ে রান্না করে দেয়। ভাবতেই চোখ মুখ কুঁচকে জিভ থেকে বের হলো আস্তাগফিরুল্লাহ। সৌম্যের এমন অবস্থা দেখে মোহিত জিজ্ঞাসা করলো, উজবুকের মতো আচরণ করছো কেন ক্যাপ্টেন? সৌম্য উত্তর না শুনেই ওয়েটার ডাকলো মোহিত। মোহিত সবাইকে বোঝালো কোনটা কি খাবার আর তারা কোনটা খাবে। সকলের সিদ্ধান্ত অনুযায়ী মোহিত অর্ডার দিল থাই স্টিম বোর্ড। সৌম্য ভাত প্রিয় মানুষ, সে অর্ডার দিল খাও ক্লুথ ক্রবি, আর আদ্রিয়ান অর্ডার দিল চিকেন সাতাই। গুগল ঘেটে খাবার সম্পর্কে আইডিয়া নিয়েছে তারা। এবার টেস্ট করার পালা। কিছুক্ষণ পরেই তাদের অর্ডারকৃত খাবারগুলো চলে এলো। সৌম্য ভয়ে ভয়ে খাবার মুখে তুলল। খাবার খেয়ে সে তার মন্তব্য ব্যক্ত করলো, এত কঠিন নামের কি দরকার ছিল? চিংড়ি ভর্তা দিয়ে ভাত মাখানো বললেই তো সহজ হতো। বেশি কথা না বলে খাও ক্যাপ্টেন, বলেই ফুটন্ত ভেজিটেবলের চিকেন স্টকটা পাতলা স্লাইড করে কাটা মুরগির মাংস চুবালো মোহিত। সৌম্য খেতে খেতে প্রশ্ন করলো, মেজর, আপনি এখানে কোথাও খুঁজে পাবেন আপনার কাঙ্ক্ষিত আশরাফ চৌধুরীকে? সন্ধে নামলেই দেখতে পাবে, বলেই চপ স্টিক দিয়ে ডুবানো মাংসটা তুলে মুখে পড়ল মোহিত। খাবার সময় বেশি কথা মোহিতের পছন্দ নয়, এই জন্য সৌম্য আর ঘাটালো না বেশি। পায়ের উপরে পা তুলে বসে আছে আশরাফ চৌধুরী। পেছনে 2জন মেয়ে গরম তেল মালিশের মাধ্যমে তাকে মেসেজ দিয়ে যাচ্ছে। মেয়েগুলোকে কক্ষে নিয়ে শুয়ে পড়তে ইচ্ছে করছে আশরাফ চৌধুরীর, কিন্তু মুখে কিছুই প্রকাশ করতে পারল না। মোহিতের কথা মনে পড়তেই বিদঘুটে হেসে উঠলেন। তার হাসিতে মেয়েগুলো মেসেজ বন্ধ করে দূরে সরে দাঁড়ালো। আর কিভাবে আমায় খুঁজে পাবি মেজর? অনেক দৌড় করিয়েছিস আমাকে, এবার তোকে কি করি আমি শুধু দেখে যা। লাশ ধরে কাদার জন্যও কোনো মানুষ খুঁজে পাবি না, বলেই হাতে থাকা বিয়ারের ক্যানটা ছুঁড়ে মারলেন। মোহিত যদি কোনোভাবে এখানেও চলে আসে, তবে জ্যান্ত পুঁতে দেবেন থাইল্যান্ডের মাটিতে। বাংলাদেশের চাইতে আশরাফ চৌধুরীর জন্য নির্ভরযোগ্য স্থান হচ্ছে থাইল্যান্ড। এখান থেকেই তার ব্যবসা জীবনের হাতের খড়ি। ঘুরতে আসা কত নারী পর্যটককে অপহরণ করে পতিতালয়ে দিয়ে এসেছে আশরাফ চৌধুরী, তার কোনো ইয়ত্তা নেই। বিনিময়ে হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা। ধীরে ধীরে পোক্ত আবাস গড়ে উঠেছে এখানে। ছেলেটার জন্য এতদিন দেশে ফিরে গিয়েছিল, কিন্তু হারামিটা তার সব শেষ করে দিল। হঠাৎই আশরাফ চৌধুরীর কক্ষে 8জন থাই ছেলে প্রবেশ করলো। প্রত্যেকের উচ্চতা 6 ফিট, সাথে মাসেলযুক্ত বডি, প্রত্যেকেই করাতে স্পেশাল। এবার আর শুকনো মাটিতে বসে থাকবেন আশরাফ চৌধুরী। ওই লাফাঙ্গা মেজরকে একদম ভরসা নেই, যখন তখন তাকে পাকড়াও করতে চলে আসবে। সেই জন্যই এত আয়োজন।
গেটকিপার খলিল মোশতাক আহমেদের মৃত্যু কিভাবে হয়েছে তা একটু হলেও আঁচ করতে পেরেছেন আশরাফ চৌধুরী। পুলিশকে ঘোল খাওয়ানো গেলেও তাকে ভোলানো এত সহজ নয়। মাথার চুল বাতাসে পাকেনি তার। এবার মোহিতকে হাতের কাছে পেলে এই ছেলেগুলো দিয়ে টাইট দেয়াবেন, আর তিনি বসে বসে উপভোগ করবেন, তার হাততালি দিবেন। মোহিতের চাটনি বানানো হচ্ছে ভাবতেই খুশিতে চোখ বদ্ধ হয়ে এলো আশরাফ চৌধুরীর। পৃথিবীতে মানুষের কাছ থেকে কঠিন কোনো সত্য বের করার প্রধান উপায় হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল। মোহিত এটাই ট্রাই করেছে আহিয়ানের ওপর। মোহিত জানতো আহিয়ানের মা নেই, তাই বলে তার মাকে আশরাফ চৌধুরী খুন করে দিয়েছে, এটা মোহিত স্বপ্নেও ভাবেননি। সহধর্মিণী হয় আত্মার আত্মা, সবচেয়ে কাছের বন্ধু, ভালো থাকার মেডিসিন, যাকে একটু রুষ্ট স্বরে কথা বললে কিছুক্ষণ বাদেই নিজের বুকে কষ্ট অনুভূত হয়। তাকে কিভাবে কেউ হত্যা করতে পারে, কতটা জঘন্য এই আশরাফ চৌধুরী, ভেবেই উত্তর খুঁজে পায় না মোহিত। ধীরে ধীরে থাইল্যান্ডের আকাশে সূর্য দিগন্ত হারাচ্ছে। সময়টা এখন গোধূলি, একটু পরেই নেমে আসবে অন্ধকার, কিন্তু বাংলো রোড সেজে উঠবে ঝকঝকে আলোতে। চলবে দেহ ব্যবসায়ীদের হাঁকডাক, সাথে ক্যাচিনো, বিভিন্ন ড্রাগসের আসর আর ডাকাতি ছিনতাই। মোহিত তৈরি হয়ে নিচ্ছে দ্রুত। আদ্রিয়ান আর সৌম্য অসময়ে ঘুমাচ্ছে। মোহিত আজ যাবে আহিয়ানদের কথা অনুযায়ী লন্ডন বার নামক জায়গাটিতে। আহিয়ান আশরাফ চৌধুরীর সম্পর্কে সকল তথ্য হাতে কলমে মোহিতের কাছে দিয়ে গিয়েছে। কোথায় কোথায় পাপের সাম্রাজ্য গড়েছে আশরাফ চৌধুরী, সব এখন মোহিতের নখদর্পণে। মোহিতের হাত থেকে এবার কোনোভাবেই নিস্তার পাবেন আশরাফ চৌধুরী। মোহিত আজকেই অ্যাটাক করবে না, আজকে সে ওই জায়গায় নামমাত্র খোঁজ লাগাতে যাবে। কালো জিন্স প্যান্টের সাথে হাফ হাতার লোজ একটি হোয়াইট টি শার্ট পরল মোহিত। মুখে কালো মাস্ক লাগাতেই তাকে দেখে সে কোন দেশের মানুষ তা বোঝার উপায় করল। মাথায় একটা ক্যাপ পরে নিল, পায়ে কালো বুটস। ঠিকানা অনুযায়ী গুগল ম্যাপে 15 মিনিটের রাস্তা দেখাচ্ছে। ম্যাপে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মোহিত 20 মিনিট পর পৌঁছে গেল সেখানে। মোহিতকে ছোট ছোট পোশাকধারী মেয়েগুলো মেসেজ মেসেজ করে ডাকছে আর চোখ দিয়ে বিভিন্ন ইশারা করছে। মাঝে মাঝে টেনে ধরার চেষ্টা করছে। মোহিতের আর বোঝার অপেক্ষা রইল না যে কিসের জন্য মেয়েগুলো ডেকে যাচ্ছে। হাঁটতে হাঁটতে মোহিত এসে দাঁড়ালো একটি বারের সামনে, যার সাইনবোর্ডে লাইটিং জ্বলজ্বল করছে, লন্ডন বার ফুটেক লেখাটি। মোহিত কিছুক্ষণ দাঁড়িয়ে আশেপাশের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করলো। এরপর বারের ভেতরে প্রবেশ করে পা চালালো। বারটিতে আসতেই কোকেনের গন্ধে পেট গুলিয়ে গেল মোহিতের। বহু কষ্টে নিজেকে স্বাভাবিক করে বারের ভেতরে ঢুকে গেল। বারের ভেতরে প্রবেশ করতেই মোহিতের মনে হলো সে জাহান্নামে এসে পৌঁছেছে। চারপাশে মানুষ নেশায় বুঁদ হয়ে আছে। ছোট ছোট কক্ষগুলো থেকে ভেসে আসছে মেয়েদের চিৎকার আর বিশ্রী হাসির আওয়াজ। ইয়াং ছেলেগুলো সামনে নাক দিয়ে হেরোইন টেনে চলেছে। মোহিত সবকিছু পর্যবেক্ষণ করতেই দেখতে পেল দুটো ছেলে তাকে ঘুরে ঘুরে দেখছে শুধু। মোহিত তাদের কিছুই বুঝতে না দিয়ে একটা উঁচু বার স্টল গিয়ে বসলো। কি অর্ডার করবে সেটাই বুঝতে পারছে না। এদিকে ছেলেগুলো মোহিতকে বারবার নজরে রাখছে। মোহিত এইটুকু বুঝতে পেরে গেছে যে মোহিতের চালচলন ওদের কাছে ভালো ঠেকছে না বলেই ওরা মোহিতকে নজরে রেখেছে, বোঝার চেষ্টা করছে। মোহিত একটা ককটেল শট অর্ডার দিল, যা বিভিন্ন সফট ড্রিঙ্কসের মিশ্রণে তৈরি। জুস সার্ভ করতে মোহিত জুসটা হাতে নিয়ে প্রথম চুমুক দিতেই ছেলে দুটো দুই পাশ থেকে এসে মোহিতের পাশে বসে গেল। এমনভাবে মোহিতকে চেপে বসেছে যেন মোহিত পালিয়ে যাচ্ছে। হঠাৎই মোহিত টের পেল তার পেটের কাছে শক্ত কিছু ধরেছে। ডান পাশে থাকা ছেলেটির মুখের দিকে তাকাতেই অস্পষ্টতে ইংরেজিতে বলল, হেই দন্ত মুভ, গিভ আস এভরিথিং, হ্যাভ ইউ। পিছেলা হাসল মোহিত। এমনিতেই একজন সারাক্ষণ হয়রানি করে যাচ্ছে, তার মধ্যে আবার এই দুইজন। মুহূর্তে রাগে কান গরম হয়ে গেল মোহিতের। চোখ রক্তচক্ষু হয়ে ডান পাশের ছেলের দিকে তাকিয়ে গর্জে উঠল, মুভ ইউ, গান নাও ইজ ডিসেন্ট মোমেন্ট, আদারওয়াইজ আই উইল কিল ইউ, ব্লাসি বিড। মোহিত ধমকে কেঁপে উঠল ছেলেগুলো, সাথে আশেপাশের মানুষ তাদের দিকে তাকিয়ে থাকতে লাগলো। ছেলেটি আরো শক্ত করে বন্দুক চেপে ধরল মোহিতের পেটে। তারা এতটুকু বুঝে গেছে ছেলেটা অন্য দেশের, আর এখানে
কোনো অকারেন্স ঘটলে কেউ বাঁচাতে আসবে না তাকে। আর একা একটা মানুষ দুজনের সাথে পারবে নাকি? ছেলেটির তেড়ামো দেখে মোহিতের পায়ের রক্ত মাথায় উঠল। জুসের গ্লাসটা টেবিলে রেখে খপ করে ডান পাশের ছেলের হাতের কবজি ধরে ফেলল এবং ছেলেটির হাত মুচড়ে ভেঙে বন্দুকের ওই ছেলের পেটেই তাক করল। এরপর গমগমে কণ্ঠে বলে উঠল, আই এম বেটার ইউর গান শুটিং দ্যান ইউ, নাও মুভ অন ফ্রম। আচানক আক্রমণে ছেলে দুটো ভ্যাবাচাকা খেয়ে গেল, আর ডান পাশের ছেলেটি হাতের ব্যথায় রীতিমতো চিৎকার করতে শুরু করেছে। এরপর মোহিত তার কোমরে গুজে রাখা রিভলভারটি বের করে ছেলেদের দিকে তাক করে বলে উঠল, মাই রিভলভার ইজ মোর পাওয়ারফুল দ্যান ইউ। ছেলে দুটো ভয়ে দ্রুত সরে গেল। মোহিত নির্বিকারভাবে আবারও বসে রইল, অপেক্ষা করলো বার খালি হবার। বার কি আর কখনো খালি হবে? লোক সমাগম কমাতে থাকার অপেক্ষা করতে লাগলো মোহিত। দীর্ঘ অপেক্ষার পর মোহিত বাড়ির পেছনের কক্ষে যাবার ফাঁকা রাস্তা পেল। আশেপাশে নেশায় কাতর লোকজন। সুযোগ বুঝে মোহিত কাঙ্ক্ষিত কক্ষের দিকে হাঁটা দিল। নির্দিষ্ট গন্তব্যে এসে মোহিত খুঁজতে লাগলো কক্ষের নাম্বার, কারণ ছোট ছোট কটেজ টাইপের অনেকগুলো রুম আছে এখানে। রুম নাম্বার 404, বন্ধ রুম, অবশ্য ভেতর থেকে আটকানো। এই রুমে যে আশরাফ চৌধুরী আছে তারই বা নিশ্চয়তা কি? কিছুক্ষণ পায়চারি করলো মোহিত। এরপর করিডোরে রাখা একটি বড় ফুলদানির ভেতরে পকেট থেকে বের করে মিনি ক্যামেরা সেট করে দ্রুত বের হয়ে এলো। দৌড়ে বের হতেই মোহিত দুজন সিকিউরিটির সাথে ধাক্কা খেল। তারা এই এরিয়াতে মোহিতকে দেখে অবাকের স্বরে জিজ্ঞাসা করলো, হোয়াটস ইউর রুম নাম্বার, শো মি ইউর কার্ড। মোহিত কি করবে ভাবতে লাগলো। আচমকায় নেশাক্ত মানুষের মতো করে হেলে দুলে অস্পষ্ট করে বলে উঠল, আই এম লুকিং ফর ওয়াশরুম হিয়ার। লোকগুলো মোহিতের কথা বিশ্বাস করলো, কারণ প্রায়শ নেশায় বোধ হয়ে মানুষ এই রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢুকে পড়ে। সিকিউরিটি মোহিতকে আর না ঘাটিয়ে ওয়াশরুমে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিল। মোহিত তাদের থ্যাঙ্কস জানিয়ে দ্রুত সরে আসলো ওই জায়গা থেকে। বাড়ির বাইরে বেরিয়ে মোহিত আশেপাশে দৃষ্টি বোলালো, সন্দেহজনক কিছুই চোখে পড়ল না। এরপর সাবধানে হোটেলের উদ্দেশ্যে পা বাড়ালো মোহিত। ঘরে বসে থেকে থেকে ভালো লাগছে না আশরাফ চৌধুরী। নিজের প্রিয় হুইস্কি নেই সেই কক্ষে। উসখুস করে উঠে দাঁড়ালেন আশরাফ চৌধুরী। দরজা খুলে বেরিয়ে এলেন বারের অভিমুখে।